আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য। দর্শক, আপনারা জানেন অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যা, এর চিকিৎসা, প্রতিকার এসব বিষয়ে কথা বলে থাকি। সে ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো তাপজনিত রোগ, এর চিকিৎসা এবং প্রতিকার নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ রায়হান সাজ্জাদ চৌধুরী, মেডিসিন বিশেষজ্ঞ। উনি বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কর্মরত আছেন। ডাক্তার রায়হান সাজ্জাদ চৌধুরী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। শুরুতে আমি আপনার কাছে জানতে চাই তাপজনিত রোগগুলো আসলে কি কি? আসলে হিট রিলেটেড ডিজিজ বা তাপজনিত রোগ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নাওয়াডেজ। বর্তমানে যেহেতু প্রচণ্ড তাপদাহ চলছে, এটা একটা খুব অ্যালার্মিং বিষয়। এবং আমাদের বর্তমান আগেও আমাদের দেশে অনেক মানুষ তাপজনিত রোগে মারা গেছে। আসলে এটা ডকুমেন্টেড নাই। অনেক মানুষ আমরা বলি গরমের কারণে মারা গেছে, ওই জিনিসটা আসলে হিট রিলেটেড ডিসঅর্ডারের কারণে এদের মৃত্যুগুলো ঘটে। হিট রিলেটেড ডিসঅর্ডার মধ্যে অনেকগুলো স্টেপ আছে। হিট স্ট্রোক হচ্ছে এটা সর্বশেষ পর্যায়ে। এখানে প্রথমে হয় হিট ইডিমা, হিট ক্র্যাম্প, হিট এক্সোশন, হিট সিনকোপ, দেন হিট এক্সোশন, দেন হিট স্ট্রোক। হিট স্ট্রোকটা আসলে আমরা সবাই হিট স্ট্রোকটাকে আসলে বেশি চিনি, কিন্তু আসলে এর অনেকগুলো পর্যায়ের পরে হিট স্ট্রোকটা হয়। এটা একটা মেডিকেল ইমার্জেন্সি এবং এটার আসলে এটা ঠিকমতো সময় মতো চিকিৎসা না পেলে এটা আসলে মানুষের মৃত্যু করতে পারে। এই যে আমরা আসলে আমাদের জন্য কমন হচ্ছে হিট স্ট্রোক, যেটা ঠিক আছে, এটাই আসলে আমরা সবসময় আলোচনার মধ্যে রাখি। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। শুরুতে আমি একটু ছোট করে আপনার কাছে জানতে চাই, এই যে আপনি বললেন শুরুতে হিট ইডিমা, তারপর বললেন হিট ক্র্যাম্প, বা এরপর বললেন হিট সিনকোপ। হিট ইডিমাটা কি আসলে? 48 আওয়ার্স ধরে যদি কোনো মানুষ দীর্ঘক্ষণ রোদে কাজ করে, এটা আসলে স্লো প্রসেস। এটা আমাদের যে পায়ে যে রক্তনালীগুলো থাকে ওগুলো প্রসারণের কারণে পায়ে পা ফুলা, এটাকে আমরা হিট ইডিমা বলি। গরমের কারণে পা ফুলে যাওয়া, যখন মানুষ দীর্ঘক্ষণ গরমে কাজ করে গরমের কারণে পা ফুলতে পারে, এটা আসলে হিট রিলেটেড ডিসঅর্ডারের আর্লি স্টেজ। তারপর বলছিলেন আপনি হিট ক্র্যাম্প। দীর্ঘক্ষণ রোদে কাজ করার ফলে মানুষের যে ঘাম, মানুষের যে ইলেকট্রোলাইট এবং মানুষের যে পানি শূন্যতা হয়, ওখান থেকে মাসেলের যে সংকোচন, এটাকে আসলে হিট ক্র্যাম্প বলি। তারপর বলছিলেন হিট সিনকোপ। হিট সিনকোপটা আসলে কি? হিট সিনকোপ হচ্ছে, সিনকোপ জিনিসটা হচ্ছে আসলে মানে ট্রানজিয়েন্ট, মানে আনকনশাসনেস, তার মানে হচ্ছে কিছুক্ষণের জন্য অজ্ঞান থাকা। হিট সিনকোপটা হচ্ছে হিট স্ট্রোকের আগের পর্যায়ের। হিট সিনকোপ মানুষ যখন শরীর থেকে প্রচণ্ড পরিমাণ পানি শূন্যতা হয়, শরীর থেকে লবণ চলে যায়, মানুষ খুব ক্লান্ত হয়ে যায়, এরপর এক পর্যায়ে মানুষ অজ্ঞান, সামান্য সময়ের জন্য মানুষ অজ্ঞান থাকে, এটাকে আমরা হিট সিনকোপ বলি। এই তিনটার পর আপনি আরেকটি টার্ম উল্লেখ করেছিলেন, হিট এক্সোশনটা আসলে বলতে আপনি কি বোঝাতে চান? হিট এক্সোশনটা আসলে হিট স্ট্রোকের আগের পর্যায়ে। হিট এক্সোশন আর হিট স্ট্রোকের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে হিট এক্সোশনে আপনার পেশেন্টটা কনশাস থাকে। হিট এক্সোশনে ওখানে প্রচণ্ড পরিমাণ পানি শূন্যতা হয়, লবণ চলে যায় শরীর থেকে, পেশেন্ট অজ্ঞান হয় না। আর হিট স্ট্রোকে মানুষ অজ্ঞান হয়ে যায়। এই বেসিক হিট এক্সোশন এবং হিট সিনকোপের বেসিক তফাৎ হচ্ছে নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট, মানে মস্তিষ্কের ইনভলভমেন্ট। হিট এক্সোশনে মস্তিষ্কের ইনভলভমেন্ট হয় না, কিন্তু হিট স্ট্রোকে মস্তিষ্কের ইনভলভমেন্ট হয়। বেসিক তফাৎ হচ্ছে এটা। আসলে এটাই যেহেতু আমাদের সবচেয়ে বেশি আলোচনার বিষয়, আমরা আজকে ইলোবোরেটলি হিট স্ট্রোক নিয়ে কথা বলবো আপনার সাথে। এখন আমি শুরুতে আপনার কাছে আরেকবার জানতে চাই, হিট স্ট্রোকটা আসলে কি এবং কেন হয়? এটা কি কারণে হয়? আমাদের যে মস্তিষ্কে যে তাপ নিয়ন্ত্রণ যে কেন্দ্র, এটা থার্মোরেগুলেটরি সেন্টার বলি আমরা। ওই থার্মোরেগুলেটরি সেন্টারের যে একটু গরমিলের কারণে মানুষরা যখন দীর্ঘক্ষণ রোদে কাজ করার ফলে তার প্রচণ্ড ঘাম হয়, এক সময় তার ঘাম বন্ধ হয়ে যায়, যেহেতু তার থার্মোরেগুলেটরি সেন্টারটা নষ্ট হয়ে যায়, যার কারণে এই হিট স্ট্রোকটা হয়। হিট স্ট্রোক সাধারণত 40 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা ফারেনহাইট আমরা যদি 105 ডিগ্রি বলি, আমাদের শরীরের ভিতরে যে টেম্পারেচার আমরা কোর টেম্পারেচার বলি, কোর টেম্পারেচার যদি 40 ডিগ্রি সেন্টিগ্রেড বা 105 ডিগ্রির উপরে যায় এবং মানুষ আনকনশাস হয়, তখনই আমরা এটাকে হিট স্ট্রোক বলি। আর এই যে হিট এক্সোশন এবং হিট স্ট্রোকের মধ্যে
একটু আপনি যদি আবার একটু আমাদেরকে বলতেন যে পার্থক্যটা কি, একটু ইলাবোরেটলি যদি বলতেন। বেসিক পার্থক্য হচ্ছে একটাতে আনকনশাস হয় পেশেন্ট, অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান হয়ে যাওয়া, এটা হচ্ছে হিট স্ট্রোকে অজ্ঞান হয়ে যায়। আর হিট এক্সজশনে আসলে পেশেন্ট অজ্ঞান হয় না, তার নিউরোলজিক্যাল কোনো ইনভলভমেন্ট থাকে না। কিন্তু হিট স্ট্রোকে তার নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট থাকে, অর্থাৎ অজ্ঞান হয়ে যায়, রোগী অজ্ঞান হতে পারে। জি আচ্ছা, বুঝতে। এই যে হিট স্ট্রোক, এই যে যেটা আমরা বলছি বারবার, হ্যাঁ, হিট স্ট্রোকের ক্ষেত্রে কি আসলে যে আপনি একটা টেম্পারেচারের কথা বলছেন যে 40 ডিগ্রির উপরে, এটা আসলে কি এটা এক একজনের জন্য এক একটা সময় ধরে 40 ডিগ্রির উপরে, বা নাকি কোনো নির্দিষ্ট সময় ধরে 40 ডিগ্রির উপরে যদি মানুষজন থাকে হিট স্ট্রোকে আক্রান্ত? আসলে 40 ডিগ্রি তো অনেক বেশি টেম্পারেচার, আর এটা আমাদের শরীরে তো নর্মাল, আমাদের যে ভিতরের যে টেম্পারেচার, কোর টেম্পারেচার, যেটা আমরা রেকটাল টেম্পারেচার বলি, ওটা তো 38 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। 40 ডিগ্রি এটা কিন্তু অনেক বেশি টেম্পারেচার। আমাদের থার্মোরেগুলেটরি যে মেকানিজম, থার্মোরেগুলেটরি যে সেন্টার, ওটা যদি ঠিক থাকে তাহলে কোনো মানুষের আসলে 40 ডিগ্রি সেন্টিগ্রেড বা 105 ডিগ্রি ফারেনহাইটে যাওয়ার প্রশ্নই আসে না। এটা যেহেতু থার্মোরেগুলেটরি সেন্টারের সমস্যা হয়, সেজন্যই তার তাপমাত্রা, শরীরের তাপমাত্রা আমরা মেনটেন করতে পারে না, সেজন্য আসলে হিট স্ট্রোকটা সেজন্যই আসলে বেসিক্যালি হয়। এই যে হিট স্ট্রোকে কারা বা কোন বয়সী মানুষজন বেশি ঝুঁকিতে থাকে, আক্রান্ত হওয়ার ঝুঁকিতে বেশি থাকে? জি, হিট স্ট্রোকে অনেক শ্রেণীর মানুষ, যেমন ধরুন শিশু এবং বৃদ্ধ, এরা বেশি আক্রান্ত হয়। তাছাড়াও যারা রোদে কাজ করেন, আমাদের দিনমজুর ভাইরা, রিক্সাওয়ালা, যারা রোদে প্রচণ্ড রোদে কাজ করেন, এবং স্পোর্টসম্যান, ওদের হতে পারে। আর যাদের হৃদরোগ আছে এবং যাদের শ্বাস প্রশ্বাসজনিত রোগ, এবং যারা কিছু অনেক ধরনের ওষুধ, যেমন শ্বাস প্রশ্বাসের ওষুধ, ওই অ্যান্টিডিপ্রেসেন্ট খাই, তাদের এই এটা হওয়ার সম্ভাবনা বেশি, হিট স্ট্রোকটা হওয়ার সম্ভাবনা বেশি। ধরেন একটি রোগী বা একজন রোগী হিট স্ট্রোকে আক্রান্ত, উনি তো আনকনশাস অবস্থায় আসলে আপনাদের কাছে আসেন। ধরেন যেখানে আনকনশাস হয়ে রোগীটা পড়ে গেল, সাথে একটা ডাক্তারের কাছে নেওয়া বা একটা নিয়ারেস্ট একটা হসপিটালে বা ক্লিনিকে নেওয়া পর্যন্ত আসলে আমাদের করণীয়টা কি? জি, প্রথমে উনি যে স্থানে ওনার হিট স্ট্রোকটা হলো, যে গরমের যে জায়গা, ওখান থেকে ওনাকে সরিয়ে একটা ঠান্ডা জায়গায় আনতে হবে। একটা গাছের নিচে বা কোনো একটা শেডের নিচে ওনাকে আনতে হবে, বাতাস করতে হবে। একটা ঠান্ডা কাপড় একটু ভিজিয়ে তার গা মুছে দিতে হবে, তাকে বাতাস করা যেতে পারে, একটু ফ্যান ছেড়ে দেওয়া যেতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে তার যে কোনো গরম কাপড় থাকলে এটা খুলে একটা বাতাস চলাচলের জন্য ব্যবস্থা করে দিতে হবে। তারপর তাকে আমরা অ্যাসেস করব, তার ভাইটালসগুলো দেখব। ভাইটালস মানে তার ব্লাড প্রেশার, পালস, টেম্পারেচার, রেসপিরেটরি রেট, এগুলো চেক করব। ধরেন আমি একজন পথচারী দেখলেন যে একটা রোগী হিট স্ট্রোক করে অজ্ঞান হয়ে পড়ে আছে, এই জিনিসগুলো তো আপনি যেটা করতে বললেন করতে বলবেনই, ধরেন একটু বাতাস করা অথবা ছায়ায় নিয়ে যাওয়া। আমি একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই, ওই সময় অনেক সময় আমাদের দেশে দেখা যায় মুখে হা করে পানি দিয়ে দেয়, এটাকে আসলে দেওয়াটা যুক্তিযুক্ত কিনা? না, মুখে পানি দেওয়াটা যুক্তিযুক্ত নয়। টার্গেট হবে ওনার টেম্পারেচারটা কমানো। উনি যদি আনকনশাস হয়, আসলে আনকনশাস পেশেন্টদেরকে তো মুখে পানি দেওয়া প্রথমে উচিতই না। প্রথমে ওনাকে আগে আমাদেরকে নর্মাল টেম্পারেচার আনতে হবে। উনি যদি সুস্থ স্বাভাবিক হয়, সেক্ষেত্রে উনি পানি চাইলে পানি খেতে পারে, অবশ্যই পানি খেতে হবে ওনাকে। আরও অনেকগুলো পদ্ধতি আছে যেগুলো আমরা হয়তো পরে আলোচনা করব। একটা কথা বলছিলেন যে লক্ষণ, কি লক্ষণ দেখা দিলে আসলে ওনাকে আমরা হসপিটালে নিয়ে যাব? হ্যাঁ, ওনার যে লক্ষণগুলোর মধ্যে প্রথম হচ্ছে তার টেম্পারেচার যদি 40 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয় বা 105 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়, তার যদি ঘাম বন্ধ হয়ে যায়, ত্বক লাল হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, তারপর তার পেশেন্ট আনকনশাস হয়ে যায় এবং পেশেন্টের বমি হয়, তীব্র মাথা ব্যথা হয়, হ্যাঁ, তাহলে আমাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হবে। যে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আসলে আমাদেরকে তো প্রথম জিনিস, বা বারবার আপনি একটা জিনিসের উপর ফোকাস করছেন যে ওনাকে শরীরটাকে ঠান্ডা জায়গায় নিতে হবে বা ঠান্ডা করতে হবে। এই যে শরীরটাকে ঠান্ডা করার কার্যকর উপায়গুলো আসলে কি কি? অনেকগুলো উপায় আছে শরীরকে ঠান্ডা করার জন্য, অনেকগুলো উপায় আছে। এর মধ্যে প্রথম হচ্ছে ওনাকে একটা ঠান্ডা জায়গায় আনা, এসি রুম, এটাও একটা ঠান্ডার একটা তারপর ওনাকে শুষ্ক কাপড় দিয়ে গা মুছে দেওয়া, এটা একটা। ফ্যানিং করা, কোল্ড প্যাক মানে বরফ গলায়, ঘাড়ে, বগলে, কুচকিতে এবং ঘাড়ে আমরা বরফ ব্যাগ ইউজ করতে পারি ঠান্ডার জন্য। এবং এসি রুমটাও একটা ঠান্ডা করার একটা পদ্ধতি। আর একটা আমাদের কনভেকটিভ কুলিং করা যায়, একটু ফ্যানিং করা যায়। তার যে ফ্লুইড লস হয়েছে, ফ্লুইডগুলো আমরা রিপ্লেস করব স্যালাইনের মাধ্যমে। আচ্ছা, অনেক ক্ষেত্রে কি এটা কি করা যায় কি না, বা আমি আপনার কাছে জানতে চাই যে আমরা যখন ইনজেক্টেবল তাকে দিয়ে থাকি, স্যালাইন বা অন্য কিছু, ওখানে কি কোল্ড
ওয়াটার বা কোল্ড স্যালাইন দেওয়ার কি কোনো ইস্যু আছে কিনা? জি, এটা 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 হচ্ছে অ্যাডভান্সড একটা মানে প্রক্রিয়া। এই জি। কুলিং করার জন্য অনেকগুলো প্রক্রিয়া আছে, যেটা অ্যাডভান্স প্রক্রিয়ার মধ্যে আপনি যেটা বললেন কোল্ড ওয়াটার ইনসারশন, এটা একটা পদ্ধতি। আরও পদ্ধতি আছে, মানে লাভেজ করা, এটা পেরিটোনিয়াল লাভেজ বলে, আমরা মানে আমাদের পেটে ঠান্ডা করা, পেরিটোনিয়াল লাভেজ, প্লুরাল লাভেজ, এগুলোও করা যেতে পারে। একটা রোগী যখন আনকনশাস হয়ে গেল, এইসব করার মাধ্যমে হয়তো ওনার কনশাস লেভেল গেইন করলো বা উনি স্বজ্ঞানে ফিরলেন, তারপর তো ওনাকে আসলে আমরা মুখে খাওয়া দাওয়া স্যালাইনের সাথে সাথে বা অন্যান্য জিনিসগুলো করতে হবে আমাদেরকে। এই ধরনের রোগীর ক্ষেত্রে একটা হিট স্ট্রোকে আক্রান্ত রোগী যখন একটু বেটার ফিল করে উনি জ্ঞানে ফিরেন, জি। আমরা আসলে ওনাকে কি কি ধরনের অ্যাডভাইস করব, বিশেষ করে পানি পানের ক্ষেত্রে বা কতটুকু পানি পান করা ওনার উচিত? আসলে এটা ওনার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রে। গরম, আমাদের যে তীব্র গরম পড়ছে, আমরা একটা সাধারণ মানুষকে আমরা বলি 8 থেকে 10 গ্লাস পানি খেতে। এই গরমের ক্ষেত্রে আমরা বলি আরও 2 থেকে 3 গ্লাস পানি একটু বাড়িয়ে খেতে, এটা একটা। আর ওনার ক্ষেত্রে যারা যে রোগীগুলো হিট ক্র্যাম্প বা হিট স্ট্রোক, ওদের আসলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে, ওনার কোনো ডিজিজ ছিল কিনা। আমি যে ডিজিজগুলো বললাম, হার্ট ডিজিজ, রেসপিরেটরি ডিজিজ, মানে তার কোনো প্রেশার আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, শ্বাস প্রশ্বাসজনিত ছিল কিনা, সবগুলো মিলিয়ে ওনার একটা কম্প্রিহেন্সিভ একটা চিকিৎসা দরকার হতে পারে। আমরা প্রাথমিক চিকিৎসা, হিট স্ট্রোকের প্রাথমিক চিকিৎসাগুলো করার পরে ওনার বাকি চিকিৎসাগুলো আমাদের নজর দিতে হবে। না, ধরেন যদি ওরকম হয়, এরকম একটা রোগী যিনি ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত, ওনার তো ফ্লুইডের একটু রেস্ট্রিকশন থেকে যায়, তো ওই ক্ষেত্রে আসলে রোগীগুলো আমরা কিভাবে ম্যানেজ করব? সেক্ষেত্রে আসলে কিডনি বিশেষজ্ঞের ওনাদের একটা অপিনিয়ন আমাদের অবশ্যই দরকার লাগবে। ওনার ফ্লুইড রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমাদের কিডনি বিশেষজ্ঞর অপিনিয়ন লাগবে। আরেকটি পরিস্থিতিতে আমরা দেখা যায় গরমকালে, বিশেষ করে ধরেন যারা অফিসে কাজ করছে তো অফিসে কাজ করছে, কিন্তু আমাদের যারা ভাইরা আছেন ডেইলি লেবার, হ্যাঁ, ওনারা অনেকে রিক্সা চালক, অনেকে ভ্যান চালক বা কৃষি কাজ করছেন, ওনারা তো আসলে এই জিনিসটাতে বেশি আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। তো ওনাদের আসলে কাজের ক্ষেত্রে কি কি ধরনের সুরক্ষার জন্য আমরা ওনাদেরকে অ্যাডভাইস করব? গ্রীষ্মকালটাই তো বেশিরভাগ হিট স্ট্রোকের সিজন থাকে। ওই সিজনটাতে আমরা এই ধরনের যারা মানুষ আছে তাদেরকে আমরা বলি বেশি বেশি করে পানি খাবেন, ঢিলে ঢালা কাপড় পরবেন, হ্যাঁ, সানগ্লাস এটা ইউজ করতে পারে, বা ক্যাপ, টুপি ইউজ করতে পারে। আর হচ্ছে ওর কাজের ক্ষেত্রে আমরা বলি যে তীব্র গরম যখন পড়ে, যেমন সকাল 10টা থেকে দুপুর 3টা, এই সময়টা যদি কাজটা অ্যাভয়েড করা যায়, সকালে আর্লি এবং 3টার পরে কাজগুলো করা যেতে পারে, মানে টাইমিংটা এভাবে করে নিয়ে গেলে এটা বেটার হয়। এটা একটা। আরেকটা হচ্ছে আমরা যারা নির্মাণ শ্রমিক আছে তাদেরকে আমি একই কথা বলি, বেশি বেশি করে পানি খেতে হবে। তাদেরকে একটা রুমের ব্যবস্থা করে দিতে হবে, যেখানে সে কিছুক্ষণ পরপর টানা কাজ না করে অল্প অল্প করে কাজ করবে এবং কিছুক্ষণ পরপর গিয়ে সে ওখানে একটু কুল হয়ে আসবে। এবং আরও যারা আছে, যেমন ধরো ওইটাকে বলি আমরা অ্যাক্লিমাটাইজেশন, মানে সে যারা নতুন আসবে, নির্মাণ শ্রমিক নতুন কাজ করতে আসবেন, তাদেরকে ভারী কাজগুলো প্রথমে দিব না, আমরা আস্তে আস্তে তাদেরকে, যাতে সে শরীর তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে পারে, ওটাকে আমরা অ্যাক্লিমাটাইজেশন বলি। অ্যাক্লিমাটাইজেশনটা হিট স্ট্রোক প্রিভেন্ট করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসেস নির্মাণ শ্রমিকদের ক্ষেত্রে। আসলে ধরেন এই যে হিট স্ট্রোকের ঝুঁকিটা শহর এবং গ্রামের মধ্যে যদি আমি তুলনা করি, আসলে কোন জায়গাটাতে ঝুঁকিটা বেশি বলে আপনি মনে করেন? আসলে দুই জায়গায় ঝুঁকি আছে, তবে যেহেতু আরবানাইজেশনের মানে শহরের ক্ষেত্রে আমাদের গাছপালা একটু, ছায়ার একটু সংখ্যা কম, এইদিকে সম্ভাবনা একটু বেশি থাকে। তারপর গ্রামে যে হয় না তা না, গ্রামেও কিন্তু কৃষকরা রোদের মধ্যে কাজ করে বা আমাদের শ্রমিক ভাইরা কাজ করে। টেম্পারেচার দুই দিকে আসলে সমান, দুই দিকে আসলে হতে পারে, তবে শহরের যেহেতু তার গাছগাছালি কম, সেক্ষেত্রে শহরে একটু হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর গ্রামে ধরেন কাজ করলো, গাছের ছায়া পাচ্ছে বা এই ধরনের সবকিছু অ্যাভেলেবেল পাচ্ছে, এটা একটা জিনিস। এই যে এখন যে জলবায়ু পরিবর্তন হচ্ছে বা ক্লাইমেট চেঞ্জের কারণে আপনি কি মনে করেন যে হিট স্ট্রোকের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে? অবশ্যই। গত 21 থেকে 25 সাল পর্যন্ত পৃথিবীর যে তাপমাত্রা, এটা আসলে দিনে দিনে বাড়তেছে। এই যে ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের তীব্র মানে তাপদাহ, আমাদের দেশে 21 থেকে 25 সালে যে পরিমাণ তাপদাহ হয়েছে, আসলে আগে কোনো সময় রেকর্ড করা হয়নি এরকম। তো এটা তো অবশ্যই এফেক্ট পড়ছে, হ্যাঁ, এটা অবশ্যই এফেক্ট পড়ছে। আর তীব্র তাপদাহের কারণে মানুষ অসুস্থ হচ্ছে, মানুষের, এটা আমরা দেখছি, হ্যাঁ, এটা তো অবশ্যই এফেক্ট পড়ছে। ধরেন আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, যেটা আমার আগেই করা উচিত ছিল। হিট স্ট্রোকের ক্ষেত্রে যখন একটি রোগীকে আমরা হাসপাতাল নিয়ে যাই,
ওনাদের কি কোনো ধরনের ইনভেস্টিগেশন করার প্রয়োজন পড়ে কিনা? না, হাসপাতালে হ্যাঁ ওনার তো অবশ্যই বেসিক ইনভেস্টিগেশনগুলো আমাদের লাগবে। যেমন ধরেন আপনার একটা বুকের এক্সরে, একটা সিবিসি, একটা কিডনির ক্রিয়েটিনিন, একটা সিরাম ইলেকট্রোলাইট, তার ইলেকট্রোলাইট যেহেতু নষ্ট হয়, ইলেকট্রোলাইট যেহেতু চলে যায়, আর হচ্ছে শরীর থেকে যেহেতু পানি চলে যায়, তার অনেকগুলো পরীক্ষা লাগে ইলেকট্রোলাইটের মধ্যে। ইসিজি আমরা একটা কমন একটা পরীক্ষা, ইসিজিটা করতে হয়, চেস্ট এক্সরে করতে হয়, ইলেকট্রোলাইট, সিবিসি, ক্রিয়েটিনিন, কিডনির ক্রিয়েটিনিন, বেসিক কিছু পরীক্ষা তো অবশ্যই লাগবে। এবং তার যদি কোনো কোমরবিডিটি থাকে, যেমন আগে থেকে তার কোনো ডিজিজ থাকে, ওই ডিজিজগুলো কোনো অ্যাগ্রাভেট হলো কিনা, ওই ডিজিজের স্টেজটা কেমন আছে, ওইটার জন্য কিছু পরীক্ষা লাগতে পারে। এখন হিট স্ট্রোকে আক্রান্ত একটা রোগীর আসলে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের উপর কি কি ধরনের আসলে প্রভাব পড়তে পারে, যেটা আপনি এখন একটু করে বলছিলেন আসলে? যেমন ধরুন হেডেক হতে পারে, হ্যাঁ, তার হচ্ছে কিডনি আমরা বলি অ্যাকুট কিডনি ইনজুরি হতে পারে। তারপর তার হার্টে তার হৃদস্পন্দন বেড়ে হার্ট অ্যাটাক, মানে হিট আমরা যেটা স্ট্রোক বলি, এটা হতে পারে। তারপরে মোটামুটি এই জিনিসগুলো অনেকগুলো আমাদের এই হিট স্ট্রোক আমাদের অনেক শরীরের অনেক জায়গায় এফেক্ট করে। ব্লাড প্রেশারের সাথে তো ব্লাড প্রেশার, হ্যাঁ অবশ্যই ব্লাড প্রেশার কমে যেতে পারে, যেহেতু একটু পানি শূন্যতার ইস্যু আছে। জি, জি। এই যে এখন ধরেন আমাদের যে হিট স্ট্রোকটা নিয়ে আসলে আমরা বেশি আলোচনা করছি, আপনারা এই ধরনের আসলে কেস পাচ্ছেন, আমরাও পাচ্ছি আসলে। এখন হিট স্ট্রোক নিয়ে কিন্তু একটু ভুল ধারণা সব জায়গায় আছে। এটা আসলে আমরা কিভাবে, এই ভুল ধারণাটা আসলে কি, আপনি একজন কনসালটেন্ট হিসেবে এটা কিভাবে দেখছেন আসলে? হ্যাঁ, হিট স্ট্রোকের অনেক ভুল ধারণা আছে। যেমন হিট স্ট্রোকে আমরা বলি শুধু রোদে গেলেই, মানে প্রচণ্ড রোদে গেলেই হিট স্ট্রোক হয়। আসলে প্রচণ্ড রোদে থাকলেই হিট স্ট্রোক হয় না। অনেকক্ষণ ধরে রোদে থাকার পরে আপনি ছায়াযুক্ত স্থানে আসলেও আপনার হিট স্ট্রোক হতে পারে। এটা একটা, ওদেরকে গোসল করানো যাবে না। একটা ধারণা ছিল যে যাদের গরমের, এদের সাথে সাথে গোসল করা যাবে না, এটা আসলে ভুল ধারণা। এটা গোসল করানো যেতে পারে। গোসল করানো একটা, আমি এটা বলতে ভুলে গেছি, গোসল করে দেওয়া একটা টেম্পারেচার ম্যানেজমেন্টের একটা প্রসেস, আচ্ছা, এটা করানো যেতে পারে। আর হচ্ছে ঘাম হলে হিট স্ট্রোক হয় না, এটা একটা ভুল ধারণা। হিট স্ট্রোক হওয়ার আগ পর্যন্ত তার ঘাম হতে পারে, ঘাম থাকতে পারে, একটা পর্যায়ে গিয়ে ঘাম চলে যাবে, কিন্তু ঘাম হলে যে তার হিট স্ট্রোক হবে না, এটাও একটা ভুল ধারণা। বাট হিট স্ট্রোকে যখন ওই প্রসেসটাতে চলে যায় তখন তার ঘাম থাকে না, হ্যাঁ তখন ঘাম বন্ধ হয়ে যায়, কিন্তু আগ পর্যায় পর্যন্ত তার ঘাম থাকতে পারে। এই যে হিট স্ট্রোকে আক্রান্ত না হওয়ার জন্য আসলে আমাদের খাদ্যাভ্যাস বা ফুড হ্যাবিটে কি কি ধরনের পরিবর্তন আনা যেতে পারে, বা আমরা কি কি ধরনের খাওয়া বেশি খেতে পারি? হ্যাঁ, হিট স্ট্রোকের আমরা প্রথমে বলেছি আমরা বেশি করে পানি খাবো, স্বাভাবিকের তুলনায় 3 থেকে 4 গ্লাস আমরা পানি বেশি খেতে পারি, একটা। আরেকটা হচ্ছে আমরা কফি, অ্যালকোহল এগুলো অ্যাভয়েড করতে হবে, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আমাদের যে রসযুক্ত ফল, যেমন ধরুন আনারস, ফলমূল খাওয়া, এবং তেলের ভাজা পোড়া জিনিস একটু কম খাওয়া, ফলমূল খাওয়া, আর বেশি বেশি করে পানি খাওয়া, স্বাস্থ্যকর জীবনযাপন করা। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সময় থাকলে হয়তো আরও কিছু প্রশ্ন আমি আপনাকে করতাম। ইনশাল্লাহ আগামী পর্বে হয়তো এটা নিয়ে আমরা একটু বিশদভাবে আলোচনা করব। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দর্শকদের থেকে বিদায় নেন। জি, প্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের প্রোগ্রামটা শোনার জন্য, এবং আশা করি আমরা হিট স্ট্রোক নিয়ে কিছু যা আলোচনা করেছি আপনারা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি সহজ ভাষায় আপনাদের বোঝানোর জন্য। আশা করি আপনারা এটা থেকে উপকৃত হবেন। ধন্যবাদ ডাক্তার রায়হান সাজ্জাদ অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে আপনার এই সুপরামর্শ দেওয়ার জন্য। এতক্ষণ আমরা শুনছিলাম গ্রীষ্মকালে তাপজনিত সমস্যা এবং চিকিৎসা প্রতিকার নিয়ে। আজকের আলোচনা পর্বে আমরা একটা জিনিসে বুঝতে পারলাম, যারা বিশেষ করে শ্রমিক ভাইরা আছেন বা নির্মাণ শ্রমিক ভাইরা আছেন বা আমাদের যারা কৃষক ভাইরা আছেন, যারা মাঠে মজুর কাজ করেন, ডেইলি লেবার হিসেবে কাজ করেন, তাদেরকে একটু সচেতন বেশি থাকতে হবে। তাদেরকে কিছুক্ষণ পরপরই কাজের ক্ষেত্রে যদি খুব এক্সস্ট হয়ে যায় বা খুব বেশি গরম পড়ে, কিছুক্ষণ পরপরই তাকে ছায়ায় যেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। সুপ্রিয় দর্শক, আগামী পর্বে আমরা আরেকটি রোগ এবং এর চিকিৎসা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।